হ্যালো এভরিওয়ান, ডন অফ বায়োইনফরমেটিক্সের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত বায়োইনফরমেটিক্সের রিসার্চ ফিল্ডগুলো নিয়ে কথা বলবো। ইট মিনস বায়োইনফরমেটিক্সের কোন কোন ফিল্ডে আমরা গবেষণা করতে পারি এবং এই ফিল্ডগুলো আমাদের সাবজেক্টের সাথে বা আমাদের ইন্টারেস্টের সাথে আসলে কতটা অ্যালাইন হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। সো বায়োইনফরমেটিক্স নিয়ে কথা বলতে হলে বেসিক্যালি বায়োইনফরমেটিক্সের 7টা সাব ফিল্ড নিয়ে কথা বলতে হবে, কারণ বায়োইনফরমেটিক্সে যত কাজ হয় তার ম্যাক্সিমাম কাজই এই 7টা রিসার্চ ফিল্ডের মধ্যে বা এই 7টা সাব ফিল্ডের মধ্যেই চলে আসে। এবং এর মধ্যে এই 4টা বেসিক্যালি বায়োইনফরমেটিক্সের বেসিক বা ইন্টারমিডিয়েট ফিল্ড বলা যায়, এবং যেটা নিয়ে সচরাচর প্রচুর পরিমাণে কাজও হয়। এবং ইন জেনারেল যাদের একটু বেসিক লেভেলের নলেজ আছে তারা চাইলে এই 4টা ফিল্ড নিয়ে কাজ করতে পারে, যেমন জেনোমিক্স, প্রোটোমিক্স, মেটাজেনোমিক্স অ্যান্ড ইমিউনোইনফরমেটিক্স। এই কাজগুলো ইজিলি আপনারা করতে পারেন, খুব অ্যাডভান্স লেভেলের নলেজ আপনাদের দরকার হবে না। অন দ্য আদার হ্যান্ড এই যে 3টা ফিল্ড ট্রান্সক্রিপ্টোমিক্স, সিস্টেমস বায়োলজি অ্যান্ড ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স, এই 3টে ফিল্ডে কাজ করতে গেলে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের নলেজ দরকার হবে। পাশাপাশি আপনার কিছু প্রোগ্রামিং নলেজ জানা লাগবে, প্রোগ্রামিং নলেজ থাকা লাগবে, অ্যান্ড পাশাপাশি লিনাক্স কম্পাইলার সম্বন্ধেও ভালো দক্ষতা থাকতে হবে। আদারওয়াইজ হয়তো আপনার এই ফিল্ডটাতে কাজ করা একটু কঠিন হবে। তো আমরা এক এক করে দেখি যে আসলে কী কী ধরনের কাজ করা যায় বায়োইনফরমেটিক্সে। তো সবার ফার্স্টে আসতেছে জিনোমিক্স। তো জিনোমিক্স নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা জিনোমিক্স জিনিসটা কি সেটা বলি ফার্স্টে। তো বেসিক্যালি এক কথা বললে জিনোমিক্স মিনস ফুল জিনোম সিকোয়েন্স নিয়ে এখানে স্টাডি করা হয়। ইট মিনস একটা অর্গানিজমের ইন্টার যে জিনোম, সেই জিনোমটা নিয়ে যত ধরনের অ্যানালাইসিস করা পসিবল, সেখানে কী কী ধরনের জিন আছে, সেই জিনগুলোর আসলে কী কী ধরনের ফাংশন আছে, কী কী ধরনের মিউটেশন বা কী কী ধরনের ডিজিজ হইতে পারে ওখান থেকে ওই জিনগুলোর মিউটেশনের কারণে, এভরিথিং ইনফরমেশন বা এভরিথিং অ্যানালাইসিস এই জিনোমিক্সের মাধ্যমে করা হয়। তো তার মধ্যে আমরা এই 3টা বেসিক কাজ ধরে নিতে পারি জিনোমিক্সের, একদম বেসিক। এছাড়া আরও অনেক কাজ কিন্তু করা যায়, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে খুব ইজি এবং সহজ জিনিসগুলো বলতেছি। তার মধ্যে আছে সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিস। তো জিনোমিক্সে সবচেয়ে বেশি এই জিনোমিক্স সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিস করা হয়। এবং কেননা আমাদের যখন একটা জিনোমে অর্গানিজমের সিকোয়েন্স করা হয়, যেমন যদি আমাদের হিউম্যানের কথা বলি, তো আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা ছিল প্রায় 10 বছরের মতো সময় লাগছে এটা ফুল আমাদের ইন্টার জিনোম সিকোয়েন্সিংটা করতে, এবং সেটার লেন্থ প্রায় 311,70,00,000 মতো। কিন্তু যদিও এখন টেকনোলজি অনেক বেশি আপডেট, এখন আমাদের এত বছর সময় লাগে না, আমরা উইদিন 2 or 3 ডেজের মধ্যে আমরা ফুল সিকোয়েন্স করে ফেলতে পারি। কিন্তু সমস্যা হলো এই যে মেশিন থেকে বা ইলুমিনা সিকোয়েন্সার বা প্যাকবাউ যেটাই বলি না কেন, যেই সিকোয়েন্সিং ডেটাটা আসে সেটা কিন্তু রেডি টু ইউজ না। ইট মিনস ওই সিকোয়েন্সটা নিয়ে আমরা সরাসরি অ্যানালাইসিসের কাজ করতে পারবো না, ওটাকে আমাকে কি প্রসেসিং করতে হয়, ইট মিনস অ্যাসেম্বল অ্যান্ড অ্যানোটেশন করতে হয়। তো সেই সিকোয়েন্সটাকে রিডেবল সিকোয়েন্সে কনভার্ট করা বা এটাকে অ্যাসেম্বল অ্যানোটেশন করা, জিনগুলো আইডেন্টিফাই করা, এভরিথিং কাজগুলো মেনলি এই জিনোমিক্সের মধ্যে পড়ে। ওকে, অ্যান্ড এরপরে আছে ফার্মাকোজিনোমিক্স। সো ফার্মাকোজিনোমিক্স অনেক ডিমান্ডফুল একটা ফিল্ড বর্তমানে। এটা মেনলি ফার্মেসিতে আমাদের এই জিনোমিক্সে বা ফার্মেসি বা মেডিসিন বা ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনোমিক্সের অ্যাপ্লিকেশনটা এখানে করা হয়। যদি আমি আরেকটু সহজভাবে বলি তো সেটা অনলি আপনাদেরকে বলতে হবে পার্সোনালাইজ মেডিসিনের কথা। এটা ফার্মাকোজিনোমিক্সের খুব ভালো একটা এক্সাম্পল। তো বর্তমানে পার্সোনালাইজ মেডিসিন উন্নত বিশ্বে খুব অ্যাভেলেবল একটা জিনিস, এবং বেশ কিছু ড্রাগ অলরেডি ডেভেলপ হয়ে গেছে, পার্সোনালাইজ মেডিসিন ডেভেলপ হয়ে গেছে, যেটা হয়তো উন্নত বিশ্বে তারা ইউজও করছে। আমাদের কান্ট্রিতে এটা এতটা অ্যাভেলেবল না। সো যদি আমি পার্সোনালাইজ মেডিসিনের কথা বলি আপনাদের বোঝার ক্ষেত্রে, সেটা একটু কল্পনা করে দেখেন। ধরেন আমি এবং আমার একটা ফ্রেন্ড দুজনেই একটা রোগে অসুস্থ হয়ে গেলাম, এবং দুজনের সেম ডিজিজ হয়েছে। কারণ আমরা যে ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদের দুজনকেই সেম মেডিসিন দিল, অথচ দেখা গেল যে 1 সপ্তাহ পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমার ফ্রেন্ড এখনো সুস্থ হয় নাই। অথচ আমাদের দুজনের সেম ডিজিজ হয়েছে, আমরা সেম মেডিসিন দিচ্ছি, সেম টাইপের ডোজ, বা তারপরেও এটা কাজ করছে না। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, এবং তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমার বডি এনভায়রনমেন্ট বা আমার বডি টলারেন্ট ক্ষমতা, আমার বডি যে ইন্টার যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু আমার ফ্রেন্ডের বডি ইন্টার এনভায়রনমেন্টের সাথে মিলবে না। পাশাপাশি আমার জিনোম সিকোয়েন্স এবং ওর জিনোম সিকোয়েন্সে কিন্তু সেম না। তো এই যে ডিফারেন্সের কারণে এই জেনারেল মেডিসিন সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য কেসে প্রপারলি কাজ করে না, এবং এটার অ্যাকুরেসি লেভেলটা তুলনামূলক কম, অ্যান্ড পাশাপাশি এটার ডোজটা কিন্তু স্পেসিফিক না। ডক্টরটা ডোজ তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে ডোজটা দিচ্ছে। ওকে, কিন্তু পার্সোনালাইজ মেডিসিনের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। এখানে যেটা করা হবে, আপনার যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজটা যদি জেনেটিক্যাল ডিজিজ হয়ে থাকে অথবা জেনেটিক্সের সাথে কোনোভাবে যদি রিলেটেড করে এটা, তো ওটা ফার্স্ট আইডেন্টিফাই করা হবে যে আসলে এই ডিজিজটা স্পেসিফিক কোন প্রবলেমের কারণে হচ্ছে বা কোন প্রোটিনটার প্রবলেমের কারণে হচ্ছে। আপনার জিনোম সিকোয়েন্সিং অ্যানালাইসিস করে ইজিলি এটা আইডেন্টিফাই করা সম্ভব যে আপনার আসলে ডিজিজটা কেন হচ্ছে, এটা জেনেটিক্যাল কিনা। দেন তারপরে যেটা করা হবে, ওই জিনোমের উপরে সিকোয়েন্সের উপর ভিত্তি করে, ওই ডেটার উপর ভিত্তি করে আপনার জন্য কোন মেডিসিনটা কতটুকু দরকার হবে সেই জিনিসটা স্পেসিফিক করে দেওয়া হবে।
যার ফলস্বরূপ আপনার ডিজিজ থেকে কিউর আপনি হবেন, পাশাপাশি আপনার ওভারডোজ হচ্ছে না, আপনার যতটুকু মেডিসিন দরকার ততটুকুই আপনার বডিতে পুশ করা হচ্ছে বা দেওয়া হচ্ছে, আর পাশাপাশি আপনি ওই ডিজিজটা থেকে খুব সহজেই কিউর হতে পারবেন। তো এই পার্সোনালাইজ মেডিসিনের কনসেপ্টটা এখন ডে বাই ডে সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। হইতে পারে উইদিন 5 or 10 ইয়ার্সের মধ্যে আমাদের কান্ট্রিতে এই জিনিসটা অ্যাভেলেবল হবে, অ্যান্ড এটা ধারণা করাই যেতে পারে যে এরপরে হয়তো আপনার কোনো রোগ বা ডিজিজ হলে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবে মলিকুলার ডায়াগনস্টিক করার জন্য বা সিকোয়েন্সিং করার জন্য স্পেসিফিক একটা জিনের, সেটা দেখে দেন আপনাকে সে মেডিসিন প্রেসক্রাইব করবে। এটা মেনলি পার্সোনালাইজ মেডিসিনের কনসেপ্ট, এবং এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আছে ফার্মাকোজেনোমিক্সের উপরে। তো জিনোম সিকোয়েন্সিং ডেটা অ্যানালাইসিস করে মেনলি এই কাজটা খুব সহজে করা যায়, এখানে আমাদের অনেক বেশি স্কোপ আছে, অনেকেই এটা নিয়ে কাজ করছে। আর এরপরে আছে ফাংশনাল অ্যানোটেশন। ফাংশনাল অ্যানোটেশনের কাজটা অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে আমরা যেটা করি, আমরা আননোন কোনো জিনের ফাংশন আইডেন্টিফাই করি। সাপোজ আমার চোখের কালার কালো হওয়ার জন্য যে জিনটা দেয়, সেই জিনটাকে আমরা এখন পর্যন্ত আমরা জানি। ধরেন আমি এটা জানি না যে আমার চোখের কালারের জন্য কোন জিনটা দেয়, তো সেই জিনটাকে আইডেন্টিফাই করা, ওটার ফাংশনটা যে এইটা সেটা ম্যাচ করার কাজটা মিলে ফাংশন অ্যানোটেশনে করা হয়। এবং এটা খুব ভালো একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বিষয়টা বুঝেন। যেমন ধরেন আমাদের সেম কিছু ধান আছে যেগুলো আসলে লবণাক্ত পানিতে মারা যায়, ম্যাক্সিমাম ধানই লবণাক্ত পানিতে আসলে ওইভাবে সার্ভাইভ করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড সুন্দরবনে যে গাছগুলো আছে বা সুন্দরবনে যে প্ল্যান্টগুলো আছে, সেই প্ল্যান্টগুলো ম্যাক্সিমামই সল্ট টলারেন্ট বা লবণাক্ত পানিতে সার্ভাইভ করতে পারে। এখন আমরা যদি ওই প্ল্যান্টগুলোর জিনোম সিকোয়েন্সিং করে, ওই জিনোম সিকোয়েন্সটা অ্যানালাইসিস করে এটা আইডেন্টিফাই করতে পারি যে তাদের এই যে বৈশিষ্ট্যটা, লবণাক্ত পানিতে সার্ভাইভ করার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা অর্জন করার জন্য তার স্পেসিফিক কোন জিনগুলো কাজ করে বা ভূমিকা পালন করার রোল প্লে করে, তাহলে পরে যেটা হবে, আমরা স্পেসিফিক ওই জিনটাকেই আমাদের এই ধান গাছের মধ্যে যদি ইনসার্ট করতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের ধান গাছের মধ্যে চলে আসবে। ইট মিনস লবণাক্ত পানিতেও আমাদের ধান গাছগুলো সার্ভাইভ করতে পারবে। যদিও এটা নিয়ে অলরেডি কাজ হয়ে গেছে, অনেক কাজ হচ্ছে, বাট এই টাইপের কাজগুলো মেনলি আমাদের ফাংশনাল অ্যানোটেশনে করা হয়, এবং এটা ফাংশনাল অ্যানোটেশন সবচেয়ে বড় একটা অ্যাপ্লিকেশন। তো যারা এগ্রিকালচার বা ফিশ ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এই টাইপের কাজগুলো ইজিলি করতে পারেন, এবং এটা অনেক ডিমান্ডফুল একটা কাজ হবে। আরও অনেকগুলো ফিল্ড আছে জিনোমিক্সে কাজ করা যায়, বাট আমি খুব বেসিক 3টা জিনিস বললাম যাতে আপনারা বিষয়টা জাস্ট একটা ধারণা পান, ওভারভিউ। অ্যান্ড এরপরে বায়োইনফরমেটিক্সের আরেকটা সবচেয়ে বড় ফিল্ড, এবং ধারণা করা হয় বায়োইনফরমেটিক্স ধারণা না, এটা আসলে ট্রু, যে বায়োইনফরমেটিক্সের সবার ফার্স্ট ফিল্ডই প্রোটিওমিক্স। ইট মিনস বায়োইনফরমেটিক্সের শুরুর দিকে যতগুলো কাজ হয়েছে, প্রায় 1970-এর দিকে যতগুলো কাজ হয়েছে সবগুলো প্রোটিওমিক্সেরই কাজ হয়েছে, তখন জিনোমিক্স ছিল না। ওকে, জিনোমিক্স অনেক পরে আসছে। তো প্রোটিওমিক্সে কী করা হয়, আসলে প্রোটিওমিক্সে মেনলি প্রোটিন নিয়ে কাজ করা হয়। মিনস আমাদের বডিতে যত ধরনের ডিজিজ হয়, যত ধরনের প্রবলেম হয়, বা একটা অর্গানিজমের মধ্যে যত ধরনের ফাংশন হয়ে থাকে, এভরিথিং বা সব ধরনের ফাংশনের জন্য মেনলি প্রোটিন সবচেয়ে বড় ভূমিকা পালন করে, এবং প্রোটিনের কাজই বিভিন্ন ধরনের ফাংশনগুলোকে নিয়ন্ত্রণ করা। তো এখন এখানে আমরা যেটা করি, এখানে আমরা প্রোটিওমিক্সের মধ্যে একটা অর্গানিজমের ফুল এন্টার যে প্রোটিন, সেই প্রোটিনের স্ট্রাকচার থেকে শুরু করে প্রোটিনের ফাংশন, প্রোটিনের নেচার, এভরিথিং অ্যানালাইসিস করা হয় প্রোটিওমিক্সের মধ্যে। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বায়োইনফরমেটিক্স, যেটা প্রোটিওমিক্সের একটা ফিল্ড। এখানে আমরা প্রোটিনের স্ট্রাকচার নিয়ে অ্যানালাইসিস করি বা স্টাডি করি। যেমন ধরেন একটা প্রোটিনের স্ট্রাকচারে চেঞ্জ হওয়ার ফলে ওর মধ্যে এক্স্যাক্টলি কী কী বৈশিষ্ট্য আসতেছে, বা বৈশিষ্ট্যে কী কী চেঞ্জ হলো, এবং ওইটা কি কোনো ডিজিজ কজ করে কিনা, এই এভরিথিং অ্যানালাইসিস আমরা এই স্ট্রাকচার বায়োইনফরমেটিক্সের মধ্যে করি। যদি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন আমাদের বডিতে এই যে সেল ডিভিশনের যে পাথরটা বা সেল ডিভিশনের নিয়ন্ত্রণের যে ব্যাপারটা, সেটা মেনলি রাস ফ্যামিলির কিছু প্রোটিন আছে, তারা কিছু সিগন্যাল রিসিভ করার মাধ্যমে এই সেল ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করে। এখন দেখা গেল যে এই রাস ফ্যামিলি কোনো একটা প্রোটিনের অ্যাক্টিভ সাইটে এমন একটা মিউটেশন হইলো যার ফলে ওর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। সাপোজ আমার স্ট্রাকচারটা এরকম সোজা ছিল, এটা বাঁকা হয়ে গেল। এই যে বাঁকাটা হলো, এর কারণে সে একটা সিগন্যাল রিসিভ করতে পারছে না। কোন সিগন্যাল রিসিভ করতে পারছে না? ধরেন সেল ডিভিশন হওয়ার সিগন্যালটা সে রিসিভ করলো প্রপার ওয়েতে, সেল ডিভিশন স্টার্ট হইলো, বাট সেল অফ করবে, সেল ডিভিশনটা যে অফ হইতে হবে সেটা সিগন্যালটা সে রিসিভ করতে পারছে না। তার ফলে কি হবে, ওই একটুখানি স্ট্রাকচারাল চেঞ্জের কারণে যেহেতু সে সেল ডিভিশন অফ হওয়ার সিগন্যাল রিসিভ করতে পারছে না, তো স্পেসিফিক ওই লোকেশনে কন্টিনিউয়াস সেল ডিভিশন হবে, যার পরবর্তী আমরা টিউমার অ্যান্ড দেন ক্যান্সার কজ করবে, তাই না? তো এই যে আমি জিনিসটা জানতে পারলাম, এই যে প্রবলেমটা যে আইডেন্টিফাই করলাম, এবং এই জিনিসটা জানার যে বিষয়টা, সেটা মিলে স্ট্রাকচার বায়োইনফরমেটিক্সের মাধ্যমে আমরা জানতে পারি। এবং পাশাপাশি আরও অনেক ধরনের কাজ স্ট্রাকচার বায়োইনফরমেটিক্সে হয়। মোস্ট অফ দ্য কেসেস সিম্পল ভাষায় বলি, প্রোটিন রিলেটেড বা প্রোটিনের স্থির স্ট্রাকচার রিলেটেড যত ধরনের অ্যানালাইসিস করা পসিবল, যত ধরনের কাজ করা পসিবল, সব ধরনের কাজ এই স্ট্রাকচার বায়োইনফরমেটিক্সের মধ্যে হয়ে থাকে। আর এরপরে আছে ফাংশনাল প্রোটিওমিক্স। এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, কেননা আমাদের
আমি একটু বলি, কারণ আমাদের এখন পর্যন্ত অনেকগুলো প্রোটিনের ফাংশন আমরা আসলে জানি না। আমাদের কাছে শুধুমাত্র একটা সিকোয়েন্স আছে, ওটার 3D স্ট্রাকচার কেমন হবে সেটাও আমরা জানি না, ওটার আসলে ফাংশনটা কি, ওটা আমাদের বডি না, মানে একটা অর্গানিজমের বডিতে কী ফাংশন প্লে করে সেটাও আমরা জানি না। তো ফাংশনাল প্রোটিওমিক্সের মধ্যে কী করা হয়, এই আননোন যেই সিকোয়েন্সগুলো, এই আননোন যে প্রোটিনগুলো যেগুলোর সম্বন্ধে আমাদের কোনো নলেজ নেই, যেগুলোর ফাংশন আমরা জানি না, সেগুলোর ফাংশন আইডেন্টিফাই করা হয়। তো এরকমই একটা কাজ হলো হাইপোথেটিক্যাল প্রোটিন। তো হাইপোথেটিক্যাল প্রোটিন মানে সেই প্রোটিনগুলো যেগুলোর ফাংশন পাশাপাশি সেগুলোর স্ট্রাকচার সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, আমরা শুধু তার অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা জানি। তো সেই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স থেকে আমরা বায়োইনফরমেটিক্সের বিভিন্ন টুলস এবং অ্যালগোরিদম পাশাপাশি সফটওয়্যার ইউজ করার মাধ্যমে ওই প্রোটিনের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারি, ওটার ফাংশন আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড পাশাপাশি ওটা কোন জায়গায় লোকেটেড আছে সেটাও আইডেন্টিফাই করতে পারি। তো এই কাজগুলোকে মেনলি আমরা হাইপোথেটিক্যালের ক্যারেক্টারাইজেশন বলে থাকি। তো এই রিলেটেড ফুল একটা ভিডিও আমার কাছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, এবং ওটা একটা প্রজেক্টও বলা যায়। তো যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট তারা চাইলে এটা খুব ভালোভাবে একটা প্রজেক্ট করে ফেলতে পারেন হাইপোথেটিক্যাল প্রোটিন নিয়ে। তো এটা মেনলি প্রোটিওমিক্সের মধ্যে পড়ে। অ্যান্ড দেন আছে ফার্মাকোপ্রোটিওমিক্স। অ্যান্ড ফার্মাকোপ্রোটিওমিক্সও সেম একটা ডিমান্ডফুল একটা ফিল্ড, এবং যারা ফার্মেসি স্টুডেন্ট তাদের জন্য ইন ফিউচারে যদি তার ক্যারিয়ারে ভালো কিছু করতে চান বা ক্যারিয়ারে আরও উন্নতি করতে চান, সেক্ষেত্রে ফার্মাকোপ্রোটিওমিক্সের ফিল্ডটা শিখতে আমি সাজেস্ট করবো। এখানে মেনলি ড্রাগ ডেভেলপমেন্টের ইনিশিয়াল যে স্টেজ, সেই স্টেজটা নিয়ে কাজ করা হয়। সাপোজ উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি, আজ থেকে যদি 20-30 বছর আগের কথাও চিন্তা করেন, তখন কিন্তু ড্রাগ ডেভেলপমেন্টের প্রসেসটা এতটা ইজি ছিল না। সেই ক্ষেত্রে একটা ড্রাগ মার্কেটে আস্তে আস্তে প্রায় 10-15 বছরের উপরে সময় লেগে যেত, কিন্তু এখন এই 10-15 বছরটাকে আমরা 5-6 বছরে নিয়ে আসতে পারছি। কিভাবে? এবং এটার পিছনে অনেক বড় একটা ভূমিকা আছে বায়োইনফরমেটিক্সের, স্পেসিফিক বলে ফার্মাকোপ্রোটিওমিক্সের। কেননা আমরা অলরেডি কম্পিউটারের মাধ্যমে এটা আগে থেকেই আইডেন্টিফাই করে ফেলতে পারি যে স্পেসিফিক কোন মলিকুলটা বা কোন ড্রাগটা একটা হিউম্যান বডিতে প্রপারলি কাজ করবে, যেটা আগে করা পসিবল ছিল না। এবং আমরা ইভেন কম্পিউটারের থ্রুতে ফুল একটা হিউম্যান বডি লাইক এনভায়রনমেন্ট রেডি করে ফেলতে পারি, এবং সেটার মধ্যে আমরা ড্রাগটা দিয়ে দেখতে পাই যে আসলে এটা প্রপারলি কাজ করে কিনা। তো বেসিক্যালি ফার্মাকোপ্রোটিওমিক্সে যেটা করা হয় সেটা হলো ড্রাগ ডিজাইনের কাজটা করা হয়। যদি রিলেটেড একটা ট্রেনিং সেশন আমি রান করি, অ্যান্ড ইউটিউবে এটার ফুল ওয়ার্ক ফ্লো আপনাদের দেওয়া আছে। তো ড্রাগ ডিজাইনে আমরা ফুল একটা ড্রাগ ডিজাইন করি, এবং সেটা ন্যাচারাল কম্পাউন্ড সোর্স থেকে হতে পারে, অথবা আমরা নিজেরাও ডিজাইন করতে পারি একটা ড্রাগ, এবং দেন আমরা একটা কম্পিউটারের মধ্যে হিউম্যান লাইক বডি এনভায়রনমেন্টের মধ্যে দেখার ট্রাই করি যে আসলে এটা প্রপারলি কাজ করে কিনা। আর যদি এখান থেকে দেখি যে হ্যাঁ কাজ করে, দেন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাইলে এই মলিকুলটা বা এই ড্রাগটা নিয়ে বা এই লিগ্যান্ডটা নিয়ে ফার্দার ওয়েট লেভে কাজ করতে পারে। ওকে, এটা মেনলি ফার্মাকোপ্রোটিওমিক্সের পার্ট। অ্যান্ড আপনারা চাইলে এই ফিল্ডেও কাজ করতে পারেন। মোস্ট অফ দ্য কাজগুলো সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, সো ইজিলি আপনারা করতে পারবেন। তো প্রোটিওমিক্স নিয়ে আরও অনেক কাজ করা যায়, বাট এই 3টা বেসিক কাজ, যেটা হয়তো আপনারা ইজিলি করতে পারবেন এবং করা যায়। সো দ্যাটস এটা আমি শেয়ার করলাম। তো এই দুটাতেই মেনলি বায়োইনফরমেটিক্স অলমোস্ট 60%-এর উপরে কাজ, ম্যাক্সিমাম জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স নিয়ে কাজ হয়। অ্যান্ড এগুলা পরে যদি আমি আসি, এরপরে আসছে মেটাজিনোমিক্স। অ্যান্ড মেটাজিনোমিক্স বায়োইনফরমেটিক্সে বর্তমানে আসলে গ্রোয়িং একটা ফিল্ড, এবং বেশ ভালো কাজ হচ্ছে মেটাজিনোমিক্সে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মেটাজিনোমিক্সটা খুব বেশি কাজ হয়েছে এটা বলা যাবে না, কারণ হাতে গোনা খুব কমই কাজ হয়েছে বলা যায়। খুব বেশি কাজ মেটাজিনোমিক্সে বাংলাদেশে এখনো হয় নাই, বাট রিসেন্টলি হচ্ছে। তার আগে মেটাজিনোমিক্স জিনিসটা কী সেটা একটু বলি। তো মেটাজিনোমিক্স মিনস একটা স্যাম্পলের বা একটা লোকেশনে যত ধরনের অর্গানিজম আছে সেই সবগুলো অর্গানিজমের হোল সিকোয়েন্সিং করে সেই অর্গানিজমগুলো আইডেন্টিফাই করা, সেগুলোর ফাংশন দেখা, এভরিথিং মেটাজিনোমিক্সের পার্ট। ওকে, তো আপনাদের এখন কনফিউশন হতে পারে যে তাহলে জিনোমিক্সের সাথে মেটাজিনোমিক্সের ডিফারেন্সটা কোথায়, তাই না? তো মেনলি জিনোমিক্সে যেটা করি, আমরা একটা স্পেসিফিক অর্গানিজমকে আমরা জানি যে এটা এই অর্গানিজম, দেন আমি ওটা সিকোয়েন্স করে ওইটা ডেটা নিয়ে কাজ করি। বাট মেটাজিনোমিক্সে আমাদের এটা জানা থাকে না যে আমি এই অর্গানিজম নিয়ে কাজ করতেছি। এখানে আমি একটা স্যাম্পলে যত অর্গানিজম আছে সবগুলো অর্গানিজম নিয়ে কাজ করি। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে বলি, যারা মাইক্রোবায়োলজিতে স্টাডি করেন বা মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, তারা হয়তো ভালো বুঝতে পারবেন এই জিনিসটা, যে আমরা যখন একটা ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করতে যাই কি করি, আমরা ফার্স্টে একটা স্যাম্পল নেই, ওইটা কালচার করে দেন ওখান থেকে সাব কালচার করে দেন আমরা একটা স্পেসিফিক ব্যাকটেরিয়াকে আলাদা সেপারেট করি, অ্যান্ড দেন কেমিক্যাল টেস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি যে এটা কোন ব্যাকটেরিয়া, রাইট? এখন পর্যন্ত ট্র্যাডিশনাল হবে কিন্তু এইটা, কিন্তু এই কাজটাই আমরা খুব সহজে বায়োইনফরমেটিক্সের এই মেটাজিনোমিক্স অ্যানালাইসিস আমাদের করতে পারি। কি করব? সেম ওই আমি ওই স্যাম্পলটা নিব, নেওয়ার পরে আমি মেটাজিনোমিক্স করবো। ওই স্যাম্পলের যত ব্যাকটেরিয়া আছে, যত অর্গানিজম আছে, সবগুলো অর্গানিজমকে আমি সিকোয়েন্সিং করবো।
সিকোয়েন্সিং করার পর আমি ইজিলি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে এখানে আসলে কোন কোন ব্যাকটেরিয়া আছে, ইভেন তাদের সিকোয়েন্স এবং তাদের জিনোম সিকোয়েন্স সহ, এবং দেন ওখান থেকে আমি তাদের ফাংশন আইডেন্টিফাই করতে পারবো, স্পেসিফিক ওই লোকেশনে তাদের রোলটা কী ছিল সেটা আইডেন্টিফাই করতে পারবো, এভরিথিং ধরনের কাজ করতে পারবো। ওকে, তো আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি বলি, গাট মাইক্রোবস নিয়ে এই ধরনের কাজ অনেক বেশি হয়েছে, এখনও হচ্ছে, যে আমাদের গাটে যত ধরনের অর্গানিজম মাইক্রোবস আছে সেই মাইক্রোবসগুলোকে মেটাজেনেমিক্স অ্যানালাইসিস করার মাধ্যমে আইডেন্টিফাই করা, সেগুলোর ফাংশন আইডেন্টিফাই করা এবং ওখানে স্পেসিফিক তাদের রোলটা কী সেটা আইডেন্টিফাই করা মেনলি মেটাজেনেমিক্সের মাধ্যমে করা যায়। খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ড এবং আমারও খুব পছন্দের একটা ফিল্ড, হয়তো ফিউচারে কাজ করা হবে এটা নিয়ে। আর এর মধ্যে আমি তিনটা এখানে সাব ফিল্ড বলছি, তার মধ্যে ফাংশনাল মেটাজেনেমিক্স আমি বললাম, যেখানে মেনলি ওই স্পেসিফিক স্যাম্পলে যত অর্গানিজম আছে সেগুলোর ফাংশনটা আইডেন্টিফাই করা, যে কী কী ফাংশন তাদের মধ্যে আছে বা স্পেসিফিক ওই হোস্টের ভিতর তারা কী ফাংশন প্লে করতেছে সেই জিনিসটা আইডেন্টিফাই করা মেনলি ফাংশনাল প্রোটিওমিক্সের মধ্যে পড়ে। এরপরে আছে ভাইরাল প্রোটিওমিক্স, ভাইরাল মেটাজেনেমিক্স, আর ফাংশনাল মেটাজেনেমিক্সের মধ্যে পড়ে। এরপরে আছে ভাইরাল মেটাজেনেমিক্স, অ্যান্ড এই ভাইরাল মেটাজেনেমিক্সের পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এরিয়া এবং এটা নিয়ে কাজ করা বর্তমানে খুব বেশি দরকারও, আর ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে। যেমন এখানে যেটা করা হয় যে একটা স্যাম্পল, এনভায়রনমেন্টাল স্যাম্পল থেকে ডাটা কালেক্ট করে স্যাম্পলটা কালেক্ট করে ওখানে যত ধরনের ভাইরাস আছে সেই ভাইরাসগুলোকে আইডেন্টিফাই করা, ওগুলো সিকোয়েন্স আইডেন্টিফাই করা, এই টাইপের কাজগুলো ভাইরাল মেটাজেনেমিক্সে করা হয়। যেমন ধরেন যদি আমি একটা উদাহরণ দিই, বেশ কিছু বছর ধরে আমরা দেখলাম যে বাদুড়ের বডি থেকে বা বাদুড় থেকে বেশ কিছু ভাইরাস আমাদের হিউম্যান কমিউনিটির মধ্যে আসতেছে, রাইট? হিউম্যান পপুলেশনের মধ্যে আসতেছে বা আমাদের জন্য ক্ষতিকর এই জিনিসটা। তা আমরা যেটা করতে পারি, আমরা বাদুড়ের বডি থেকে স্যাম্পল নিতে পারি, অথবা বাদুড় যেখানে থাকে সেই গুহা থেকে স্যাম্পল নিতে পারি। স্যাম্পল নিয়ে ওখানে এক্স্যাক্টলি মেটাজেনেমিক্স অ্যানালাইসিসের মাধ্যমে বা ভাইরাল মেটাজেনেমিক্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি আসলে ওখানে কোন কোন ভাইরাস অ্যাভেলেবল আছে, অ্যান্ড পাশাপাশি তাদের সিকোয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলে এদের মিউটেশন রেটটা কত এবং এটা আমাদের বডির জন্য বা আমাদের হিউম্যানের জন্য আসলে ক্ষতিকর হতে পারে কিনা বা পরবর্তীতে এটা পেন্ডেমিকের রূপ নিতে পারে কিনা। তো ডাব্লিউএইচও যে এই যে কিছুদিন পরে আমাদেরকে পেন্ডেমিকের সতর্কতাবাণীটা দেয় বা বলে যে এই ভাইরাসটা পরবর্তীতে পেন্ডেমিক হতে পারে, এইখানে এই কথাটা বলার ক্ষেত্রে অনেকাংশে এই ভাইরাল মেটাজেনেমিক্সের ভূমিকা আছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে সায়েন্টিস্টদের গ্রুপরা এই ভাইরাল মেটাজেনেমিক্স নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে। ওকে, আপনারা চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন, এটাও খুব ভালো এবং গ্রোয়িং একটা ফিল্ড। অ্যান্ড এরপরে আছে ইকোলজিক্যাল মেটাজেনেমিক্স, যেখানে আমরা ইকোসিস্টেমের কোনো স্যাম্পল নিয়ে কাজ করব, সেখানে হইতে পারে সয়েল স্যাম্পল অথবা ওয়েস্ট ওয়াটার স্যাম্পল। তো যদি আমি সাপোজ একটা সয়েল স্যাম্পলে কী ধরনের অর্গানিজম আছে সেটা মেটাজেনেমিক্সের মাধ্যমে খুব ইজিলি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি সয়েলের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবো এবং সয়েলের ইন্টারনাল যে নিউট্রিশনের যে ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা মেনটেন করতে পারবো খুব সহজে, এবং ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রেও সেম। তো এটা মেনলি মেটাজেনেমিক্সে কাজ করা হয়। তারপরে হচ্ছে ইমিউন ইনফরমেটিক্স, যেটা হয়তো কোভিডের আগে অতটা পরিচিত ছিল না, বাট করোনা আসার পর বা করোনা ফেস করার পর এই ইমিউন ইনফরমেটিক্সের প্রসেসটা বা বায়োইনফরমেটিক্সের ইমিউন ইনফরমেটিক্সের ভূমিকাটা অনেক বিশাল বিস্তর এরিয়া দখল করে ফেলছে। কেননা একটা ভ্যাকসিন ডেভেলপ করার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্সে বা স্পেসিফিক ইমিউন ইনফরমেটিক্সে অনেক বড় ভূমিকা আছে। যদি এখানে আমি জাস্ট ভ্যাকসিন ডিজাইনের কথা বলছি বা ভ্যাকসিন ডিজাইনের ডেভেলপমেন্টের ফেসের কথা বলছি, বাট এছাড়াও যখন যদি কেউ ভ্যাকসিন ডেভেলপ করতে চায় বা ভ্যাকসিন স্টাডি করতে চায়, সেক্ষেত্রেও তাকে বায়োইনফরমেটিক্সে আসতে হবে। ওকে, আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হলো যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে অনেকগুলো ওয়ে আছে। ডিএনএ ভ্যাকসিন আছে বা এমআরএনএ ভ্যাকসিন আছে, অনেক ধরনের ভ্যাকসিন আছে, বাট এই স্পেসিফিক ইমিউন ইনফরমেটিক্স মেথডে আমরা একটা ভ্যাকসিন সম্পূর্ণ ডিজাইন করতে পারি, পরবর্তীতে ওটা ডেভেলপ করা যায়, অ্যান্ড সেটা হলো সাব ইউনিট ভ্যাকসিন, এপিটপ বেস সাব ইউনিট ভ্যাকসিন। এখানে যেটা করা হয়, একটা ভাইরাসের ছোট ছোট অংশ বা এপিটপ যেটাকে আমরা বলি, যেটা অ্যান্টিজেন হিসেবে ট্রিট করে আমার বডি, সেইগুলোকে নিয়ে আমরা একটা স্ট্রাকচার ডেভেলপ করি। ওকে, একটা স্ট্রাকচার ডেভেলপ করি, ভ্যাকসিনের স্ট্রাকচার, দেন দেখা ট্রাই করি এটা আমাদের বডিতে আসলে কাজ করে কিনা। তো যখন আমি সেটাকে অ্যাজ এ ভ্যাকসিন হিসেবে আমার বডিতে দিব, তো ওই অ্যান্টিজেন এপিটপগুলো অ্যাজ এ অ্যান্টিজেন হিসেবে আমার বডি ট্রিট করবে এবং ওইটাকে আগে থেকে চিনে রাখবে, যার ফলে আমার বডিতে অ্যান্টিবডি প্রডিউস হবে, পাশাপাশি আমার মেমোরি সেলগুলোও প্রডিউশন হয়ে থাকবে, যার ফলে পরবর্তীতে ওই ভাইরাসটা আসলে আমি ইজিলি তার এগেনস্টে আমার বডি ফাইট করতে পারে, রাইট? তো এটা একটা প্রসেস যেটা বায়োইনফরমেটিক্সের মাধ্যমে খুব সহজে করা যায়, ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এবং খুব সহজ এবং খুব লেন্দি প্রসেস না। সো ইমিউন ইনফরমেটিক্সের মাধ্যমে মেনলি আমরা আমাদের ইমিউন সিস্টেমের যে ব্যাপারটা বা আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে প্রসেসটা সেখানে আমরা হেল্প করতে পারি। অ্যান্ড এছাড়াও আরও কিছু কাজ আছে, যেটা হলো যে দেখেন ইমিউনোজিনোমিক্সের মাধ্যমে আমরা স্পেসিফিক যেই আমাদের যে ইমিউনো সেলগুলো আছে সেইগুলোর জিনোম সিকোয়েন্সিংটা দেখতে পারি।
যেমন ধরেন করোনা ভাইরাস আমাদের বডিতে যতটা কাজ করে, আমাদের বডির জন্য যতটা ক্ষতিকর, একটা চিকেনের কথা যদি বলি বা কাউর কথা যদি বলি, তাদের বডিতে কিন্তু এতটা ক্ষতিকর না, তাদের বডিতে যে কিন্তু ওই অর্গানিজমকে মেরে চলতে পারছে না। সো আমরা যদি তাদের ইমিউনোজেনমিক ইমিউনোসেলুলার বা ইমিউনো সিস্টেমের জিনোমিক সিকোয়েন্স জিনোম সিকোয়েন্সিং করে ওইটা জিনোম ডেটা অ্যানালাইসিস করি, পাশাপাশি আমাদেরটা করি, তাহলে একটা কম্প্যারিজনের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে, আমাদের আসলে কোন জায়গাতে লিমিটেশনটা আছে। এই জিনিসটা আমরা ইজিলি ইমিউনোজেনিক্সের মধ্যে আইডেন্টিফাই করতে পারি। পাশাপাশি এপিটপ প্রেডিকশনের ব্যাপারটা আছে, আমি আগেও বলছি এপিটপ বেস ভ্যাকসিন ডিজাইন বা সাবইউনিট ভ্যাকসিন ডিজাইনের ব্যাপারটা, সেখানে আমরা স্পেসিফিক কিছু অ্যান্টিজেন দেখতে পারি, অ্যান্টিজেন প্রোডাক্ট প্রডিউস স্ট্রাকচার বের করতে পারি একটা ভাইরাসের, যেটাকে আমার বডিতে যখন আমি স্ট্রাকচারটা ইন করবো ওইটাকে অ্যাজ আমার বডি অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবে। যখনই আমার বডি কোনো একটা কিছুতে অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে, সাথে সাথে সেটা এগেনস্টে আমার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়ে যায় এবং আমার বডিতে অ্যান্টিবডি মেমোরি সেল এগুলো তৈরি হয়, যেটা পরবর্তীতে ভাইরাসটা এগেনস্টে ফাইট করতে হেল্প করে। তো যদি আমরা আগে থেকে এই এপিটপগুলো প্রেডিক্ট করে ফেলতে পারি, তাহলে পরে যেটা হয় ওইটা নিয়ে আমরা ফার্দার একটা ভ্যাকসিন ডেভেলপ করতে পারি এবং যেটা আমার বডিতে কাজ করবে ভালোভাবে। আর এরপরে আছে ভ্যাকসিন ডিজাইন, যেটা আমি বললাম এই তিনটা কাছাকাছি সিমিলার ফিল্ড, বাট মোস্ট অফ দ্য কেস ইমিউনো ইনফরমেটিক্সের মাধ্যমে আসলে ভ্যাকসিনটাই ডিজাইন করা হয়। এখানে আমরা মূলত সেম কাজটাই করি, আমরা এপিটপগুলো ফার্স্টে প্রেডিক্ট করি, দেন এপিটপগুলো নিয়ে একটা স্ট্রাকচার ডিজাইন করি, দেন সেটা অ্যাজ এ ভ্যাকসিন হিসেবে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। তো এই রিলেটেড আমার একটা কোর্সও আছে অলরেডি, আমি করিয়েছি এবং একটা ব্যাচ অলরেডি শেষ ভ্যাকসিন ডিজাইন এবং ভ্যাকসিন ডিজাইনের উপরে ইমিউনোফ্রেন্স মেথডে। তো আপনারা চাইলে ওইটা এনরোল করতে পারেন, সেখানে আমরা বিস্তারিতভাবে জিনিসটা ব্যাখ্যা করছি, পাশাপাশি রিসার্চ আর্টিকেল এখান থেকে করা সম্ভব। তো এটা ছিল ইমিউনো ইনফরমেটিক্সের ব্যাপার। আর বায়োইনফরমেটিক্সের অনেক বড় একটা ফিল্ড। তো এই চারটা ফিল্ড, যেই চারটা আমি বললাম, এই চারটা ফিল্ডের কাজ করতে গেলে আপনার হয়তো খুব অ্যাডভান্স লেভেলের নলেজ দরকার হবে না, আপনি বেসিক লেভেল থেকে কাজ শুরু করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এগুলোর অ্যাডভান্স পরবর্তীতে যদি একটু ভালো কাজ করতে চান আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের নলেজ লাগবে। যেমন ধরেন জিনোমিক্স নিয়ে কাজ করতে গেলে কোনো না কোনো একটা টাইমে যাওয়ার পরে আপনার অবশ্যই লিনাক্স কমান্ডের সম্বন্ধে ধারণা থাকতে হবে, জানতে হবে। আর প্রোটেমিক্স নিয়েও কাজ করতে গেলে সেম, বাট ইনিশিয়াল স্টেজে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি ড্রাগ ডিজাইনের কাজ, খুব ভালো কাজ করা যায় ড্রাগ ডিজাইন থেকে এবং সেখান থেকে পেপারও পাবলিশ করা যায়। তারপরে ভ্যাকসিন ডিজাইনের কাজ, এখান থেকেও বেশ ভালো ধরনের পেপার করা যায়, ভালো কাজ করা যায়। হাইপোথেটিক্যাল প্রোটিন নিয়ে প্রজেক্ট করা যায়, যদিও পেপারটা একটু কঠিন। মেটাজেনেমিক্সের কাজটা একটু জটিল যদিও, বাট এখান থেকেও খুব ইজিলি কাজ করতে পারবেন। বাট এই চারটা ফিল্ডের বাইরে বাকি যে তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ড একটু কঠিন এবং এইখানে আপনাকে একটু স্টাডি করতে হবে। তো তার মধ্যে একটা আছে ট্রান্সক্রিপ্টোমিক্স। ইন ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ড অনেক বেশি, বিশেষ করে যদি আমি বাইরে ফরেন কান্ট্রিগুলোর কথা বলি। এবং আপনাদের যদি বায়োইনফরমেটিক্সে বা এই লেভেলের কম্পিটিশনাল বায়োলজিতে হায়ার স্টাডি করার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ট্রান্সক্রিপ্টোমিক্স নিয়ে একটু ডিটেলস কাজ করার জন্য, কারণ এটার ডিমান্ড অনেক বেশি। এখানে আমরা আসলে কী করি? তো ট্রান্সক্রিপ্টোমিক্সে মেনলি আমরা আমাদের যেই ট্রান্সক্রিপ্টোম বা আমাদের জিনোম, যে জিনোমটা, সেই জিনোমের এক্সপ্রেশন লেভেলটা দেখি, বা যে এক্সপ্রেশন অ্যানালাইসিসটা করা হয়, জিনোম এক্সপ্রেশন অ্যানালাইসিস একটা ট্রান্সক্রিপ্টোমের। যেমন এখানে আমরা মেনলি আরএনএ নিয়ে কাজ করি, কারণ আমরা সবাই জানি যে ফার্স্টে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন। তো আমাদের সব ডিএনএ সিকোয়েন্স থেকে কিন্তু আমাদের প্রোটিন কনভার্ট হয় না বা প্রোটিন প্রোডিউস হয় না। এটা ডিপেন্ড করতেছে মাঝখানে যে এমআরএনএ আছে সেটার উপরে, যে কোন নিউক্লিওটাইডগুলো আসলে এমআরএনএ কনভার্ট হচ্ছে, রাইট? তো বা আরএনএ কনভার্ট হচ্ছে, তো সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো ট্রান্সক্রিপ্টোমিক্সে মেনলি আমরা এই ধরনের অ্যানালাইসিসগুলো করি। মোস্ট অফ দ্য কেসে এক্সপ্রেশন লেভেলটা দেখি, যে কোন জিনগুলো এক্সপ্রেস হচ্ছে সেই বা হচ্ছে না, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয়। তো এখানে আমাদের মেন র ডাটা সোর্স হচ্ছে আরএনএ। মোস্ট অফ কেসে আরএনএ এক্সপ্রেশনটাই দেখা হয়। তো এর মধ্যে আছে আরএনএ সিকোয়েন্সিং বা আরএনএ-সিক ডাটা অ্যানালাইসিস, যেটা হিউজ ডিমান্ডফুল একটা ফিল্ড। এবং এখানে আমরা আরএনএ সিকোয়েন্সিং নিয়ে কাজ করি এবং সেখানে কোন জিনটা আসলে এক্সপ্রেস হয়েছে, কোনটা এক্সপ্রেস হয় না, সেই রিলেটেড কাজগুলো করা হয়। এবং এখানে স্পেসিফিক কিন্তু একটা সেলের আরএনএ সিকোয়েন্সিং কাজ করা হয় না। এখানে একটা স্যাম্পলে যতগুলো আরএনএ আছে সেই সবগুলোরই একটা ওভারঅল সিকোয়েন্স অ্যানালাইসিস করা হয়। আর সিঙ্গেল সেল আরএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস অন দ্য আদার হ্যান্ড, একটা স্পেসিফিক সেলের ভিতরে যেই যে আরএনএগুলো আছে সেইটার এক্সপ্রেশন লেভেল টেক করা হয়, সেটা নিয়ে সেই ডেটা নিয়ে অ্যানালাইসিস করা হয়। ওকে, আপ রেগুলেটেড বা ডাউন রেগুলেটেড এভরিথিং অ্যানালাইসিস করা হয়। আর দেন আছে ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস। তো এই এক্সপ্রেশন অ্যানালাইসিসের ব্যাপারটা আমি আসলে একটু ক্লিয়ার বলি আপনাদের একটা উদাহরণ দেয়, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন, নাহলে জিনিসটা একটু কঠিন। তো সায়েন্টিস্টরা একবার যেটা একটু দেখছে সেটা হলো যে ইঁদুরের উপরে একটা গবেষণা করা হয়েছিল। সেটা হলো যে দুইটা ইঁদুর, একটা ইঁদুর মায়ের কাছে রাখা হইলো লং টার্ম, আর একটা ইঁদুরকে মা ছাড়া দূরে রাখা হইলো। যে ইঁদুরটাকে মায়ের সাথে রাখা হয়েছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে তার মধ্যে
কিছু জিনের এক্সপ্রেশন লেভেল চেক করা হলো। কোন জিনগুলো এক্সপ্রেশন লেভেল চেক করা হয়েছে? সেগুলো হচ্ছে ক্রিমিনাল মাইন্ডসেটের জন্য যে জিনগুলো দায়ী। সাপোজ একটা পার্সন যখন ক্রিমিনাল মেন্টালিটি হয়, যেমন অ্যাগ্রেশনের জন্য যে জিনিসগুলো দায়ী, সেই জিনগুলোকে তারা টার্গেট করে কন্টিনিউয়াস তাদের রেগুলেশনগুলো চেক করা হলো যে তাদের এক্সপ্রেশন লেভেলটা কী। তারা দেখলো যেই ইঁদুরের বাচ্চাটা মায়ের সাথে ছিল, মায়ের ইঁদুরটার সাথে ছিল, তার মধ্যে এই জিনগুলোর এক্সপ্রেশন লেভেলগুলো, রেগুলেটরি লেভেলগুলো খুবই লো ছিল। অন দ্য আদার হ্যান্ড, যেই ইঁদুরের বাচ্চাটাকে দূরে রাখা হয়েছে, মা থেকে আলাদা রাখা হয়েছে, তার মধ্যে এই অ্যাগ্রেশন বা এই ক্রিমিনাল যে মাইন্ডসেট বা এই ধরনের যে জিনগুলো ছিল সেগুলোর এক্সপ্রেশন লেভেলটা অনেক হাই হয়েছে। কারণ এক্সপ্রেশন লেভেলটা আমি কীভাবে বুঝতেছি? এই যে যখন আমার ডিএনএ সিকোয়েন্স থেকে কোনো কিছু এমআরএনএ কনভার্ট হচ্ছে, তার মানে কি ওটা এক্সপ্রেস হচ্ছে। সব সিকোয়েন্স তো আমার আরএনএ কনভার্ট হচ্ছে না, বা আমার এক্সপ্রেশনটা হচ্ছে না, তাই না? তো এইবার একটা সার্টেন টাইপের যখন এটা আইডেন্টিফাই করলো, এই যে আইডেন্টিফাই করার যে প্রসেসটা সায়েন্টিস্টদের, যে এক্সপ্রেশন লেভেলটা চেক করে, এই ধরনের কাজগুলো মেনলি ট্রান্সক্রিপ্টমিক্সের মধ্যে করা হয়। এবং এটার সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হলো ক্যান্সার ট্রান্সক্রিপ্টমিক্সে। ইট মিনস ক্যান্সার সেলের ক্ষেত্রে। ইট মিনস একজন ক্যান্সার পেশেন্টের মধ্যে এক্স্যাক্টলি কোন জিনগুলো এক্সপ্রেশন লেভেল আপ, কোন জিনগুলো এক্সপ্রেশন লেভেল ডাউন, এবং একজন নর্মাল পেশেন্টের মধ্যে কোন জিনগুলোর এক্সপ্রেশন লেভেলটা কীরকম, এটার সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে আসলে ক্যান্সার হলে কোন কোন জিনগুলোর এক্সপ্রেশন লেভেল অনেক হাই হয়। তো এইটার থেকে, এইটার মাধ্যমে আমরা কি মানে কনক্লুশন যদি টানি, এটা থেকে আমরা কী আইডেন্টিফাই করতে পারি, সেটা হলো যে আর্লি ডিটেকশন। ইট মিনস একজন পেশেন্ট ক্যান্সার হচ্ছে কিনা, বা ক্যান্সার আর্লি স্টেজে আছে কিনা, বা তার হইতে পারে কিনা, সেগুলো কিন্তু এক্সপ্রেশন লেভেলের উপর ভিত্তি করে আইডেন্টিফাই করা যায়। যে আগে থেকে যে দেখলাম যে তার এই স্পেসিফিক জিনগুলো ওভার এক্সপ্রেস হচ্ছে, যেগুলো ক্যান্সারের সাথে রিলেটেড করতেছে, তো দ্যাটস আমরা আগে থেকে এটা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, তার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি, বা ক্যান্সারের সে ইনিশিয়াল স্টেজে আছে। তো যদি এটা আগে থেকে আইডেন্টিফাই করা যায়, তাহলে আমরা ইজিলি এটা সলিউশনটা বের করতে পারবো। তো এই ধরনের কাজগুলো মেনলি ট্রান্সক্রিপ্টমিক্সের মাধ্যমে করা হয়। এটার জন্য অবভিয়াসলি আপনাকে প্রোগ্রামিং নলেজ জানতে হবে, স্পেসিফিক আর অথবা পাইথন প্রোগ্রামিং নলেজ জানতে হবে ভালোভাবে। কারণ মোস্ট অফ দ্য আরএনসি ডেটামাইসের কাজগুলো আসলে আর দিয়ে করা হয়, আর অথবা পাইথন দিয়ে করা হয়। ওইরকমভাবে একদম এই টু দ্য পয়েন্ট কোনো টুলস ওইরকমভাবে অ্যাভেলেবল নাই, আছে কিছু, বাট ওগুলো অতটা ভালো কার্যকর না। অ্যান্ড দেন তারপর আছে সিস্টেমস বায়োলজি। অ্যান্ড সিস্টেমস বায়োলজিটা আরেকটু অন্যরকম। এখানে মেনলি মৌলিক প্রোটিন নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা চলে আসে। এবার খেয়াল করে দেখবেন বিষয়টা, যে আমাদের সেলের ভিতরে ডিএনএ টু এমআরএনএ, আরএনএ টু প্রোটিন হইলো। এখন প্রোটিনটাগুলো যদি নিজেদের মধ্যে নেটওয়ার্কিং না করে, নিজেদের মধ্যে যদি তাদের কমিউনিকেশন না থাকে, তাহলে কিন্তু প্রপার একটা ফাংশন ডেভেলপ করা পসিবল না। কন্টিনিউয়াস তাদের মধ্যে সিগন্যাল আদান প্রদান হয়। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করা, এগুলো নিয়ে কাজ করা মেনলি সিস্টেমস বায়োলজির মধ্যে পড়ে। যেমন কম্পিউটেশনাল সিস্টেমস বায়োলজির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার টুলস ইউজ করে এই নেটওয়ার্কিংটা অ্যানালাইসিস করা ট্রাই করি, যে এক্স্যাক্টলি বা প্রোটিন নেটওয়ার্কিংটা অ্যানালাইসিস করা ট্রাই করি, এবং এখানে তাদের মধ্যে থেকে কী ফাংশনটা বের হচ্ছে বা কী ফাংশনটা রোল প্লে করতেছে, এই জিনিসগুলো এখানে আইডেন্টিফাই করা যায়। অ্যান্ড পাশাপাশি নেটওয়ার্কিং অ্যানালাইসিস করা যায় নেটওয়ার্ক বায়োলজির মাধ্যমে, যেখানে মেনলি আমরা এই প্রোটিনের ভিতরকার নেটওয়ার্কটা আইডেন্টিফাই করা ট্রাই করি। বাট এখানে সবচেয়ে বেশি ডিমান্ডফুল যে দুটো জিনিস, সেটা হলো সেলুলার সিস্টেমস বায়োলজি, যেমন একটা ইন্টার সেলের মধ্যে কী কী সিগন্যালিং পাথওয়েগুলো অ্যাক্টিভ হচ্ছে, বা স্পেসিফিক ওই পাথওয়েগুলোতে কোন কোন প্রোটিনগুলো রোল প্লে করতেছে, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করা মেনলি সিস্টেম বায়োলজির কাজ। অ্যান্ড পাশাপাশি এটা ব্রড একটা এরিয়া, বা যত ধরনের আমাদের ইন্টার সেলুলার নেটওয়ার্ক আছে, বা আমাদের বডির মধ্যে যত ধরনের নেটওয়ার্ক আছে, বা সেল সিগন্যালিং পাথওয়েগুলো আছে, এভরিথিং এই অ্যানালিসিসগুলো সিস্টেম বায়োলজির মধ্যে করা হয়। অ্যান্ড এর মধ্যে সবচেয়ে ডিমান্ডফুল একটা ফিল্ড হলো নিউরো সিস্টেমস বায়োলজি। অ্যান্ড যথেষ্ট ডিমান্ডফুল একটা এরিয়া, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা ডিমান্ড অনেক বেশি, এবং জব ফ্যাসিলিটি অনেক ভালো। যদি কেউ নিউরো সিস্টেম বায়োলজি নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের জব অপরচুনিটি অনেক বেশি হবে। কিন্তু এটা অনেক টাফ একটা এরিয়া, কারণ এখানে মেনলি সায়েন্টিস্ট এখন যেটা চেষ্টা করছে যে আমাদের যে নিউরোলজিক্যাল সিস্টেমটা, সেইটা আসলে কীভাবে কাজ করে, সেই জিনিসটা কম্পিউটার থ্রু বা কম্পিউটেশনাল বায়োলজির থ্রুতে আইডেন্টিফাই করা, যে এক্স্যাক্টলি সিগন্যালগুলো কীভাবে কাজ হচ্ছে, বা তাদের মধ্যকার ইন্টারাকশনগুলো কীরকম, নেটওয়ার্কিংটা কীরকম, সেল নিউরো সিস্টেম বায়োলজির সিগন্যালগুলো কীভাবে পাস হচ্ছে, এবং কোন সিগন্যালটা পাস হলে আসলে কী রেসপন্স হচ্ছে, এভরিথিং নিয়ে কাজ হচ্ছে। এবং বেশ কিছু এটার সাকসেস রেট বা সাকসেসফুল বেশ কিছু এক্সাম্পলও আছে। যেমন ধরেন অনেকেই রিসেন্টলি বেশ কিছু গবেষণা থেকে যারা আসলে দেখতে পায় না, তাদের স্পেসিফিক কিছু ব্রেনের মধ্যে স্পেসিফিক ডিভাইস ইনসার্ট করার মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি কিংবা তারা আসলে ভিজুয়াল যে ব্যাপারটা সেটা আসলে ফিল করতে পারছে, পাশাপাশি কানে শোনা যে ব্যাপারটা। তো অনেকগুলো প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারি জাস্ট এই নিউরো সিস্টেম বায়োলজিটার ডেভেলপমেন্টের মাধ্যমে। জাস্ট আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে স্পেসিফিক কোন সিগন্যালটার কারণে কোন কাজটা হচ্ছে,
বা কোন সিগন্যালটা আসলে কোন রুটে গেলে পরে কোন ফাংশনটা আমাদের মধ্যে প্রকাশ পাবে। তো এইটা সিস্টেম বায়োলজির মধ্যে আসে, বাট এটাও একটু আপডেট লেভেলের ফিল্ড, এবং এই ফিল্ডগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাকে একটু প্রচুর স্টাডি করতে হবে, অ্যান্ড আপনার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো নলেজে লাগবে। অ্যান্ড লাস্টে যেটা আছে ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স, যদিও এটা ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স আসলে আমাদের জিনোমিক্সের মধ্যে চলে আসে মোটামুটি, বাট এটাকে আলাদা করার কারণ আছে, কারণ এটা এখন ব্রড একটা এরিয়া কভার করে ফেলে। রিসেন্টলি 2022 সালে যে নোবেল প্রাইজটা ছিল স্যার ডক্টর প্যাপর, তো উনিও সেম ইভলিউশনারি স্টাডির মাধ্যমেই মেনলি তার কাজটা ছিল, অলমোস্ট 60-70% তার ইভলিউশনারি বায়োইনফরমেটিক্সেরই কাজ ছিল। তো এখানে আসলে কি হয় ইভলিউশনারি বায়োইনফরমেটিক্সে, এখানে আমরা মেনলি একটা অর্গানিজমের ইভলিউশনের যে হিস্ট্রিটা সেটা আইডেন্টিফাই করার ট্রাই করি, বা ইভলিউশনারি জিনিসটা বোঝার ট্রাই করি। যেমন উদাহরণস্বরূপ আমাদের অনেক দিনের একটা কোয়েশ্চেন ছিল যে আসলে মানুষ কোথা থেকে আসছে, মানুষ কি বানর থেকে আসছে কিনা। তো আমরা জিনোম অ্যানালাইসিসের মাধ্যমে বা ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স অ্যানালাইসিসের মাধ্যমে বা ফাইলোজেন অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসটা ইজিলি আইডেন্টিফাই করাটা বলতে ভুল হবে, বাট মোটামুটি একটা সিদ্ধান্ত আসতে পারি যে আসলে কার সাথে কতটা রিলেশন। বাট মোস্ট অফ দ্য কেসে ইভলিউশন বায়োইনফরমেটিক্সের মেজর ফিল্ডের মধ্যে আছে ফাইলোজেনেটিক্স অ্যানালাইসিস বা ফাইলোজেনেটি অ্যানালাইসিস। এখানে আমরা স্পেসিফিক দুটো অর্গানিজমের মধ্যকার রিলেশনগুলো বা কো রিলেশনগুলো আইডেন্টিফাই করা ট্রাই করি। উদাহরণস্বরূপ যদি আমি সিম্পলভাবে বলি, ধরেন আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য একটা জিন আছে FOXP2 জিন, এই জিনটা মেনলি একটা অর্গানিজমের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষাগত যে দক্ষতা অর্জন সেক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। তো এখন এই FOXP2 জিনটা আমার বডির মধ্যেও আছে, সেমভাবে অন্যান্য কাছাকাছি যে অর্গানিজমগুলো আছে, যেমন বানরের কথা বলি, ডলফিনের কথা বলি, বা আমি যদি ইঁদুরের কথা বলি, ইভেন ইঁদুর বিড়াল যাই বলি না কারণ এই সবগুলো প্রাণীর মধ্যেই এই FOXP2 জিনটা আছে। কিন্তু ওদের মধ্যে তো ল্যাঙ্গুয়েজটা এইভাবে ডেভেলপ করে নাই যতটা আমাদের মধ্যে করছে, রাইট? আর এই কোশ্চেনের অ্যান্সারটা আমি খুঁজে পেতে চাই, আমি কি করব, আমি আমার যে FOXP2 জিনটা স্পেসিফিক সেই জিনের সিকোয়েন্সের সাথে এই যে অর্গানিজমগুলো বা আমি যে প্রাণীগুলোর কথা আমি বললাম সবার FOXP2 জিনের সিকোয়েন্সটা আমি ফার্স্টে অ্যালাইন করলাম, একসাথে মিল করলাম, করে ওদের মধ্যে ফাইলোজেনেটি অ্যানালাইসিস করে ইজিলি বের করতে পারবো যে এক্স্যাক্টলি কার সাথে কার রিলেশনটা কতটুকু, বা এই জিনটা কোথা থেকে ইভলিউশনে মাধ্যমে ডেভেলপ হতে হতে এই পর্যন্ত আসছে, বা আমরা কোন স্টেজে আসি এবং আমাদের সাথে সিমিলার কোন স্টেজে। আমি যদি আপনাদের ফিগারটা দেখাইতে পারতাম তাহলে তো ভালো হতো। তো আপনি এই অ্যানালাইসিস করে দেখবেন যে বানরের বা শিম্পাঞ্জির সাথে মিললে আমাদের রিলেশন সবচেয়ে কাছাকাছি চলে যায়। তো আমার ধারণাই করা যেতে পারে যে তার মানে ওদের মধ্যে এই বৈশিষ্ট্যটা হয়তো কিছুটা হলেও ডেভেলপড, আমাদের মতো না হলেও। তো এই টাইপের অ্যানালাইসিসগুলো আমরা ফাইলোজেনেটির মাধ্যমে করতে পারি। ওকে, তারপর আসা মলিকুলার ইভলিউশনের ব্যাপারটা। তো মলিকুলার ইভলিউশন দেন কম্পারেটিভ মলিকুলার ইভলিউশনের ব্যাপারটাও আমরা ইজিলি ইভলিউশন বায়োইনফরমেটিক্সের মধ্যে বের করতে পারি। যেমন ধরেন একটা অর্গানিজমের ইভলিউশনটা বা একটা অর্গানিজম কীভাবে ডেভেলপ হয়েছে, যেমন আমাদের হিউম্যানের প্রজাতি তো অনেকগুলো ছিল না, তো কোনটা থেকে কীভাবে কোন পার্টটা আসছে এভরিথিং আমরা এই মলিকুলার ইভলিউশনের মাধ্যমে বা এই ফাইলোজেনেটিক কনস্ট্রাকশনের মাধ্যমে বের করতে পারি। আর পাশাপাশি আরেকটা এই মলিকুলার ইভলিউশনের আরেকটা কথা বলতে হবে, যেমন হলো কি যে অনেকগুলো ইভলিউশন হিস্ট্রি আসলে আমাদের জানা নাই। যেমন ধরেন ভাইরাসের ক্ষেত্রে যদি বলি, তো ভাইরাসের এখন পর্যন্ত আমাদের কাছে ভাইরাসের ইভলিউশন হিস্ট্রিটা আমাদের কাছে নাই। ইট মিনস আমরা জানি না যে ভাইরাস আসলে কীভাবে উৎপত্তি হয়েছে। এখন পর্যন্ত সব যেই মেথডগুলো আছে বা যেই কথাগুলো সায়েন্টিস্টরা বলতেছে সবগুলোই অলমোস্ট হাইপোথিসিস, 3টা হাইপোথিসিস আছে এর মধ্যে, বাট স্ট্রংলি আমরা বলতে পারি না। কিন্তু আমরা এই ইভলিউশনারি বায়োইনফরমেটিক্সের মাধ্যমে তাদের জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে, যদিও এখন একটু টাফ কারণ ভাইরাসের মিউটেশন রেট অনেক বেশি, বাট স্টিল আমরা যদি অ্যালগরিদম ওইভাবে ডেভেলপ করা যায় যে মিউটেশনগুলো বাদ দিয়ে একদম বিগিনার লেভেলের সিকোয়েন্সটা বের করা যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইভলিউশন হিস্ট্রিটা বের করতে পারবো। আর যদি আমরা ভাইরাস ইভলিউশন হিস্ট্রিটা বের করতে পারি সেটা মানব জাতির জন্য বা মানব ইতিহাসে অনেক বড় একটা অর্জন হবে, কারণ তখন আর আমাদের পেন্ডেমিক বা ফার্দার ভাইরাস নিয়ে ভয় পেতে হবে না, কারণ আমরা তখন ওদের রুটটা জানতে পারবো। এটাই বিষয়, এইটা মলিকুলার ইভলিউশনের মধ্যে পড়ে। অ্যান্ড পাশাপাশি কম্পারেটিভ জিনোমিক্স, এটা অনেক ইন্টারেস্টিং। আমি আপনাদেরকে যে উদাহরণটা ফার্স্টে দিলাম এই যে FOXP2 জিনের, এটা মেনলি আসলে কম্পারেটিভ জিনোমিক্সের মধ্যে পড়ে। ইট মিনস আমরা কম্পেয়ার করতেছি দুইটা জিনোমের মধ্যে যে এক্স্যাক্টলি কোথায় কোথায় চেঞ্জ হওয়ার কারণে কার কী বৈশিষ্ট্য হচ্ছে। দেখা গেলো যে শিম্পাঞ্জি আর যদি মানুষের মধ্যে FOXP2 জিনের ডিফারেন্স বের করতে চাই, তখন দেখা গেলো যে আমাদের একটা লোকেশনে স্পেসিফিক কিছু জিন হয়তো ডিলেশন হয়েছে বা স্পেসিফিক কিছু অংশ ডিলিট হয়ে গেছে, যার ফলে আমাদের এই বৈশিষ্ট্যটা ডেভেলপ হয়েছে। তো এই টাইপের অ্যানালাইসিসগুলো আমরা কম্পারেটিভ জিনোমিক্সের মাধ্যমে করতে পারি এবং সেটা ইভলিউশন বায়োইনফরমেটিক্সের মধ্যে পড়ে। তো এটা ছিল, যদি আমি একটু করে দেখাই আপনাদেরকে। ওকে, সো এটা ছিল ওভারঅল বায়োইনফরমেটিক্সের রিসার্চ ফিল্ডগুলো। তার মধ্যে জিনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাজিনোমিক্স, তারপরে ইমিউনোইনফরমেটিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, সিস্টেমস বায়োলজি, ইভলিউশনারি বায়োইনফরমেটিক্স পড়ে। অ্যান্ড এখন আপনাদের সবাইকে সবগুলো জিনিসই শিখতে হবে সেটা একদমই তা না। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনার ডিপার্টমেন্টের সাথে বা আপনার যে রিসার্চ ইন্টারেস্ট সেটার সাথে যেই জিনিসটা অ্যালাইন হয়
আপনারা সেটাই শিখেন। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট হয়ে দেখেন তো অবভিয়াসলি আপনার জন্য মেটাজেনোমিক্সের পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে বা আপনার কাজের জন্য হেল্পফুল হতে পারে। বা যদি আপনি ফার্মেসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার প্রোটিওমিক্সের পার্টটা নিয়ে কাজ করতে পারেন। অ্যান্ড জেনেটিক্স স্টুডেন্ট হলে জিনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাজেনিক্স নিয়ে কাজ করাই যায়। পাশাপাশি ইমিউন ইনফরমেটিক্স নিয়ে সবাই কাজ করতে পারেন। তো আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ বা যদি কারো ক্যান্সার নিয়ে কাজ করার ইচ্ছে থাকে ক্যান্সার ট্রান্সক্রিপ্টমিক্স নিয়ে কাজ করতে পারেন। তো আপনার ডিপার্টমেন্ট এবং আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কোন ফিল্ডে যাবেন। এবং সেটা নিয়ে যদি উইথিন 6 মান্থ অর 7 মান্থ পড়ে থাকেন বা কাজ করেন, বই বা রিসার্চ আর্টিকেল পড়েন, টিউটোরিয়াল ভিডিও দেখেন, দেখবেন যে এটা আপনার জন্য খুব বেশি ইজি হয়ে যাচ্ছে, আপনি ইজিলি কাজ করতে পারছেন। তো এটাই ছিল বায়োইনফরমেটিক্সের টোটাল ওভারঅল রিসার্চ ফিল্ড নিয়ে আইডিয়া। অ্যান্ড আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। অ্যান্ড যদি কাজে আসে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল ডন অফ বায়োইনফরমেটিক্স সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।